আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা, জুলাইয়ের আগেই চেয়ারম্যানের পদত্যাগে আলটিমেটাম। ইসলামকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ইসলামী আন্দোলনের আহ্বান, মহাসমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ। জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলায় লক্ষ্য হওয়া উচিত বলছে বিএনপি, জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা চায় জামায়াত। সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানের জন্মদিনে চ্যানেল আয়ে তারকা কথনের বিশেষ আয়োজন, গান গল্প আড্ডায় তুলে ধরলেন সঙ্গীত জীবনের নানা দিক। এবং কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার জয়, টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে রাজধানীতে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো 2025 আয়োজনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। জুলাইয়ের আগেই এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগ করার সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনা নয় বলেও জানিয়েছেন আন্দোলনরতরা। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাটের সব দপ্তরে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ, এনবিআর বিলুপ্তি রোধ ও টেকসই রাজস্ব ব্যবস্থার দাবিতে সারা দেশ থেকে আসা কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেয় পুলিশ, র্যাব, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ফটকের বাইরে ও রাস্তার একাংশে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা ও অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। টেকসই একটা জাতীয় রাজস্ব বোর্ড যেন হয়, সকল অংশীজনকে সাথে নিয়ে আমরা যেন এই অর্ডিন্যান্স সংশোধন করতে পারি, সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই। সেজন্য আমাদের এই আন্দোলন। সংকট নিরসনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ষড়যন্ত্রকারী, ব্যর্থ, অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোন ধরনের আলোচনার পথ খুলবে না। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। মে মাসে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি আলাদা বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন এনবিআর-এর কর্মীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ঘিরে চলমান সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা নেতারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতারা বলেছেন, অর্থনীতি এবং দেশ বাঁচাতে আর কোনো সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। এনবিআর কর্মকর্তাদের যৌক্তিক দাবিগুলো পূরণে আন্দোলনরতদের সঙ্গে বৈঠক করে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক না করলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে বলে সাবধান করেন তারা। রিজভী নওয়াজ জানাচ্ছেন। গত 12 মে থেকে জাতীয় রাজস্ব বোর্ডে টানা আন্দোলন কর্মসূচি চলছে।
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশের মাধ্যমে নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন নামে দুটি আলাদা বিভাগ তৈরির উদ্যোগ থেকে কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ শেষ পর্যন্ত এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে। কলম বিরতি থেকে শুরু করে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে রাজস্ব সেবা, কর আদায়, আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে চরম উদ্বেগে ব্যবসায়ীরা। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। মার্কেট উইল নট ওয়েট ফর বাংলাদেশ। আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এইটা হতে পারে না। এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। আমার মনে হয় দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন সরকার এবং ওদের মধ্যে, এবং সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, ওরা যদি মনে করে ব্যবসায়ীরা উদ্যোগ নিতে পারে ওদের এই ব্রিজিং এর জন্য, উই ক্যান ডু সো। কিন্তু তার আগে যেটা করা উচিত যে কাজ কেন বন্ধ করবে। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। কেউ এখানে যুদ্ধ ঘোষণা করে নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্যার সমাধান, এবং আমরাও কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এখানে আসি নাই। আমরা চাই সমস্যার সমাধান হবে। আর একটু আগে একটা প্রশ্ন করেছেন সরকার এটার গুরুত্ব বুঝছে কিনা। সরকার গুরুত্ব বুঝছে, কিন্তু যতটুকু বুঝার উচিত ততটুকু বুঝছেন না। এই জন্য বলছি যে মঙ্গলবারে মিটিং করার জন্য ডাকছেন, সরকারের উচিত আজকেই মিটিংয়ের জন্য ডাকা। গণ অভ্যুত্থানে সরকার কেন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ কমিয়ে দিল তা নিয়েও ক্ষোভ আছে তাদের। যারা আমাদের সমস্যা তার সাথে যদি কথা না বলা, আমি যদি সাইড লাইনে কথা বললে তো কোনো কাজ হবে না। আমরা সবাই বুঝি। ওদেরকে নিয়েই বসে কাজ করতে এবং নেগোসিয়েটিং টেবিলে কাজকর্ম প্যান ডাউন করা যাবে না, সর্বাত্মক কর্মবিরতি করা যাবে না, এবং এটা করতে হলে পুরা দেশের অর্থনীতি একটা অলরেডি বিপদে আছে, আরও বিপদগ্রস্ত হবে। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী এবং সরকার দুপক্ষকেই দেশের স্বার্থ প্রাধান্য দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। রাজধানীতে মহাসমাবেশে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে এদেশে ইসলামী শক্তিই হবে প্রধান শক্তি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মৌলিক সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তারা। আক্তার হোসেন জানাচ্ছেন, সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। ঐতিহাসিক এই সমাবেশে সংহতি জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক জাতীয় ঐক্যের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন নেতারা। আমাদের কোনো বিভেদ নাই। কি বলেন, বিভেদ আছে? আসুন ঐক্যবদ্ধ হোক, আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়। নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজের জায়গা হবে না। জাতীয় ঐক্যমত্য কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। দেশপ্রেমিক সকল ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী। ইসলামকে বিজয়ী করার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতা যাবে ইসলাম, ক্ষমতা যাবে ইসলাম। ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাহলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে।
নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর এই ধরনের বড় গণজমায়েত মূলত নিজেদের শক্তি ও সামর্থ্য জানান দিচ্ছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীতে ধর্মভিত্তিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর নির্বাচনে জোট হলে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণঅভ্যুত্থানে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত। জুলাই আগস্টে শহীদদের স্মরণে 1 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে বিএনপি। সে লক্ষ্যে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন রুহুল কবির রিজভী সহ আয়োজনের দায়িত্বে থাকা নেতারা। পরিদর্শন শেষে রিজভী বলেন, প্রবৃদ্ধি কমে গেছে, অন্তর্বর্তী সরকারকে অর্থনীতির দিকে নজর দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন রিজভী। কেউ বাদ যায়নি, তো সুতরাং এই আত্মদানের এই জীবন উৎসর্গ করি শহীদদেরকে আমাদের স্মরণ রাখতে হবে প্রতিক্ষণে প্রতি সময়ে। আমাদের এখনও জনগণের আস্থা আছে, সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, সরকার জুলাই সনদ ঘোষণায় জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই মাসের মধ্যেই সনদ ঘোষণার দাবি জানান তারা। মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সে সময় 1 জুলাই থেকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পর্যন্ত নানা দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ আবু সাইদ স্মরণে 16 জুলাই রংপুরে দোয়া ও আলোচনা সভা, 19 জুলাই ঘোষিত 7 দফা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ, 5 আগস্ট গণমিছিল, 6 থেকে 8 আগস্ট বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা। সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা ডিক্লারেশন এটা বাস্তবায়ন করতে হবে এবং আশা করি সরকার এই দাবি পূরণ করবেন। জামাত এই দাবির সাথে সোচ্চার আছে এবং এই দাবি আমরা জানিয়েই যাব। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিকশা রাজধানীর অনিয়ন্ত্রিত রিকশা চলাচল বন্ধে কাজ করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে ব্যাটারি চালিত ই-রিকশার প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধীরে ধীরে রাজধানীর 2 সিটির অনুমোদনবিহীন রিকশা সরিয়ে দেয়া হবে। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। রাজধানীর পরিবেশ রক্ষায় সরকার কয়েকবার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নিলেও বারবারই ব্যর্থতা এসেছে। এবার বুয়েটের তৈরি অটোরিকশার অনুমোদন দিতে যাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটির নগর ভবনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে 2 সিটির প্রশাসক জানান, আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিকশা। এগুলোর সাথে যারা কর্মসংস্থানের সাথে জড়িত তাদেরকে তো আমরা বেকার করতে পারি না। তো এই কারণে আসলে আমরা যেটা চাচ্ছি যে এটা একটা ফরম্যাটে নিয়ে আসা। আমরা অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করবো এবং অগাস্ট মাসের প্রথম থেকেই অন্য যে রিক্সাগুলো এই জোনে থাকবে তাদের চলাচলটা আমরা আস্তে আস্তে রেস্ট্রিক্টেড করব। প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরার বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিকশা চলবে বলে জানায় স্থানীয় সরকার উপদেষ্টা। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে এবং এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্ন ভাবে নিপীড়ন করা হয়, ঘুষ দেওয়া হয় কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা এই আর থাকবে। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে এবং এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্ন ভাবে নিপীড়ন করা হয়, ঘুষ দেওয়া হয় কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা এই আর থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে রিকশা চালকদের ভূমিকা অনস্বীকার্য। সেই দায়বদ্ধতা থেকেই তাদেরকে বৈধতার স্বীকৃতি দিতে এবং চালকদের নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকার স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশা ই-রিকশার কার্যক্রম শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান ইসরায়েল পরিস্থিতি ফলো আপ।
ইসরায়েলের সাথে যুদ্ধে ইরান জয় পেয়েছে দাবি করায় আয়াতুল্লাহ খামেনির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে দেশটিতে আবারও বোমা বর্ষণ করা হবে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, তিনি খামেনিকে এক সহিংস অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। তিনি আরও লিখেন, আগের দিন এক বক্তব্যে ইরানের বিজয় দাবি করার সময় খামেনি নির্লজ্জ ও বোকামিপূর্ণ মিথ্যা বলেছেন। 3 পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সজোরে চড় মেরেছে বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 12 দিনের সংঘাত বন্ধের পর দেয়া প্রথম ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি। এবারে অন্যান্য সংবাদ। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন উপলক্ষে চ্যানেল আয়ে হয়ে গেল তারকা কথনের বিশেষ আয়োজন, যেখানে গানে, গল্পে, আড্ডায় গুণী শিল্পী তুলে ধরেছেন তার দীর্ঘ সঙ্গীত জীবনের নানা দিক। সুলতানা হিমু জানাচ্ছেন। সুরের মায়ায় প্রজন্ম থেকে প্রজন্মকে যিনি বেঁধেছেন সঙ্গীতের মূর্ছনায়, তিনি ফেরদৌসী রহমান। জন্মদিনে ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নিল চ্যানেল আই। অনুষ্ঠিত হল চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানের বিশেষ আয়োজন। বাংলাদেশ টেলিভিশনের ছোটদের গান শেখার অনুষ্ঠান এসো গান শিখি এখনও সঙ্গীত প্রেমীদের মনে খালামণি হয়ে রাজত্ব করছেন ফেরদৌসী রহমান। আয়োজনে তাই ছিল এসো গান শিখির জনপ্রিয় কার্টুন চরিত্র মিঠু মন্টি। তার কাছে গান শেখার গল্প তুলে ধরেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী কণা। ছিল এসো গান শিখিতে অংশ নেয়া শিশুরাও। চ্যানেলের সাথে আপনি সবসময় ছিলেন। আমাদের যদি একেবারে ছোটবেলার কথা বলি, যে 60-এর দশকে আমরা তখন কতই বা বড় ছিলাম। সেই সময় থেকে আমাদের সঙ্গীতকে যে জায়গায় থেকে শুরু করেছিলেন আজকে যেখানে নিয়ে এসছেন, এবং আপনার হাত ধরে এদেশে যত শিল্পী তৈরি হয়েছে, এটা নিঃসন্দেহে বাংলা সঙ্গীতের জন্য একটা বড় গর্বের বিষয়। এমন আয়োজনে চ্যানেল আইয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন ফেরদৌসী রহমান। যখন বলল চ্যানেল আই থেকে কথাটা, তখন কিন্তু আমি চট করে বলতে পারি, আরে না বাদ দাও, আমি কোনোখানে যাইতেই না, এটা কিন্তু বলতে পারিনি, সত্যি কথা। এবং মনে হলো আচ্ছা আসলে তো আমার বাড়ি। সবার ভালোবাসা আমি গ্রহণ করছি, যারা ভালোবেসে চ্যানেল আইকে দেখে, সবাইকে ইন্সপায়ার করে যে একটা নেশা চ্যানেল আইয়ের, এটা আমরা সবসময় স্মরণ করব। এবং আমাকে আপনারা ডেকে যে যতটুকু সম্মান দেখালেন বা ভালোবাসা জানালেন, এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। নিজ গুণ ও কর্মে ফেরদৌসী রহমান বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব বলেছেন, নির্বাচনের সময় দেশে ফেক নিউজের বন্যা বয়ে যাবে, তবে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে এখনও সচেতন না। বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক অপতথ্যের গতি প্রকৃতি শীর্ষক সেমিনারে তিনি বলেন, কোটি মানুষের ভুয়া আইডি ব্যবহার করে নির্বাচন ম্যানিপুলেট করার ঝুঁকি রয়েছে, এজন্য ডেটা গভর্নেন্স অথরিটি প্রয়োজন বলে মনে করেন তিনি। আরও বলেন, ভাইরাল নিউজের কমার্শিয়াল ভ্যালু আছে বলে এসব হচ্ছে, তবে তা প্রতিরোধ করা না গেলে মূলধারার গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হবে। এজন্য গণমাধ্যম প্রতিষ্ঠানকে ফ্যাক্ট চেকিং এর জন্য আলাদা টিম ও প্রযুক্তিগত টুল ব্যবহারের জন্য বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। অপতথ্য মোকাবেলায় কয়েকটি আইন করা হচ্ছে বলেও জানান ফয়েজ আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি বিভাগের ইবিএল আইসিটি প্রকল্পের পরামর্শক ডক্টর মামুনুর রশিদ। স্বাগত বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বিভিন্ন সংবাদ মাধ্যমে খণ্ডিত তথ্য উপস্থাপনের সমালোচনা করে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন। অনেক কিছু আছে, এগুলো হবে, কিন্তু আবার এগুলো ডিটেকশনের মেকানিজম আছে, এটা আলোচনা এসেছে। কিন্তু যেটা আলোচনা আসেনি সেটা হচ্ছে পত্রিকার সম্পাদক এবং মালিক পক্ষ মিলে সেই ডিটেকশনে ইনভেস্ট করতে চায় কি চায় না, এই প্রশ্নগুলো আমাদের সামনে আনতে হবে। এবং যারা ডিটেকশন করবে, যে টুলসগুলো আছে, সেই টুলসগুলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পেইড ভার্সন, ওপেন সোর্স টুল ব্যবহার করা হয়। এটা দিয়ে আপনি পারবেন না, আপনাকে পেইড ভার্সন টুল কিনতে হবে। এখন ওই ইনভেস্টমেন্টটা পত্রিকা করতে চায় কিনা চায় না। আমাদের কাছে পত্রিকাগুলোর এই ধরনের ইনভেস্টমেন্টে একটা অনীহা দেখতে চাই আমরা।
গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বিভিন্ন হাসপাতালের সূত্র এই তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তিদের তালিকায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যাই বেশি। ইসরায়েলি সেনা সদস্য ও কর্মকর্তারা স্বীকার করেছেন ত্রাণ প্রত্যাশী নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালাতে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলের প্রভাবশালী হারেজ পত্রিকা কয়েকজন সেনা সদস্য ও কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ত্রাণ নিতে গিয়ে গত এক মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ও বিতর্কিত ত্রাণ বিতরণকারী সংস্থা গাজা মানবিক ফাউন্ডেশন GHF দাবি করেছে ত্রাণ নিতে গিয়ে কেউ নিহত হননি বা তাদের উপর হামলার ঘটনা খুব কমই ঘটেছে। গাজার মানুষ বলছেন GHF এর ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুকূপে পরিণত হয়েছে। ত্রাণ সংস্থাগুলোর মতে ফিলিস্তিনিদের সামনে এখন দুটি পথ, হয় তারা না খেয়ে মরবে, না হয় তারা খাবার আনতে গিয়ে মরবে। স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে চলচ্চিত্র শোধ। পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল, অভিনয় করেছেন রুকায়া জাহান চমক, রাফিয়াত রশিদ মিথিলা ও আরফান আহমেদ সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। দেশের বাইরে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে হয়ে গেল PFEC গ্লোবালের অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো 2025। রাজধানীর একটি হোটেলে এক্সপো উদ্বোধন করেন PFEC গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ও CEO শহীদুল ইসলাম এবং সিনিয়র কান্ট্রি ডিরেক্টর ফরিহা বেগম। শিক্ষার্থীরা ছাড়াও আয়োজনে অংশ নেন অস্ট্রেলিয়ার ৩৯টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং স্কলারশিপ, কোর্স ইনটেক এবং ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আমাদের ইভেন্ট আসতে চাই, সো স্টিল ইউ ক্যান কাম। আমরা আরও আজকে সারাদিন তো রয়েই গেল, সো এসে কথা বলতে পারলে আই থিঙ্ক ইউল বি বেনিফিটেড বিকজ ইউল হ্যাভ অপরচুনিটি প্রপার্টির সাথে ওয়ান কথা বলার জন্য। অলসো এখানে আসলে পোস্ট স্টাডি ওয়ার্ক রেট, অর্থাৎ পড়াশোনা করার পরে 3 আপ টু 5 ইয়ার্স পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক রেট আছে, সেটাও জানতে পারবে স্টুডেন্ট। এবারে কৃষি সংবাদ। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা সুমন মিয়া। মাত্র 7% জমিতে চাষ করেছেন 13 জাতের আঙ্গুর। পড়াশোনার পাশাপাশি বেকারত্ব দূর করতে আঙ্গুর বাগান করে সাফল্য পাওয়ায় তিনি এখন অনেকের অনুপ্রেরণার উৎস। কৃষি বিভাগ বলছে কেউ আঙ্গুর বাগান করতে চাইলে পরামর্শ ও সহযোগিতা দেয়া হবে। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নে ফেনীর ফাজিলপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন স্লোগানে ফাজিলপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। পর্যায়ক্রমে পুরো জেলায় গাছের চারা রোপণ করা হবে বলেও জানান আয়োজকরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জুলাই থেকে 400 টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও তা নাকচ করে দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPAB। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক TRNB'র সেমিনারে
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ISPAB-র সভাপতি জানিয়েছেন, স্বল্প মূল্যে মানসম্মত সেবা দেয়া সম্ভব নয়, এগুলো সস্তা রাজনীতি। প্রস্তাবিত খসড়া টেলিকম নীতিমালা নিয়ে সেমিনারে সংগঠনের নেতারা ব্রডব্যান্ডের ন্যূনতম মূল্য 800 টাকা করা সহ 7 দফা দাবি তুলে ধরেন। স্টারলিংকে অনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, সবার জন্য এক নীতি হওয়া উচিত। এই 27 বছরের মধ্যে 2025-এ এসে সবচেয়ে বেশি মনে হয় আমরা নীতিগত সংকটে পড়েছি এবং সবচেয়ে বেশি আমরা আত্মবিরোধী যে সংস্কারগুলি হচ্ছে সেখানে পড়েছি। আমি আত্মবিরোধী এই জন্য বলছি, বিটিআরসি বলেন কিংবা নীতি নির্ধারকরা বলেন, সবাই কিন্তু একটা স্লোগান দাঁড়া করাতে চায় যে লো প্রাইস হাই কোয়ালিটি। বাস্তবতার সাথে এটা প্রতারণা, জনগণের সাথে এটা প্রতারণা এবং এটা একটা সস্তা রাজনীতি। ওনারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং এককভাবে এই সিদ্ধান্তটা নিয়ে ইন্ডাস্ট্রিতে জাস্ট বাইপাস করে দিয়েছে যে এই নীতিটা কিংবা এই সিদ্ধান্তটা মেনটেন করতে হবে। আমরা দৃঢ়কণ্ঠ বলতে চাই, আইএসপি ইন্ডাস্ট্রি থেকে 400 টাকায় ইন্টারনেট দেওয়া সম্ভব না। সংবাদের সময় হলো আবারও বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মাদক ব্যবসায়ী মোবারক পাটোয়ারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক হওয়া মোবারক পাটোয়ারি পশ্চিম হাসা গ্রামের মৃত জব্বর পাটোয়ারির ছেলে। চাঁদপুরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় মোবারক পাটোয়ারিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়। মুন্সিগঞ্জের হাসারা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে চলমান ট্রাকের পেছনে যশোর ছেড়ে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। ট্রাকের হেলপার ও বাস যাত্রী সহ আহত হয়েছেন 16 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত 3:30টার দিকে দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যশোর থেকে আসা বাস হামদান এক্সপ্রেস চলমান একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানে সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। বাংলাদেশে কৃষি ও খাদ্য খাতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড পাচ্ছেন দেশের শীর্ষস্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল আওয়াল মিন্টু। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন 2025 সালের জন্য পুরস্কারে ভূষিত করেছেন তাকে। প্রতিষ্ঠানটি মঙ্গলবার রাতে এক ঘোষণায় 27 দেশের 39 জনকে টপ এগ্রো ফুড পায়োনিয়ার হিসেবে মনোনীত করে। সেই তালিকায় আছেন বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তা এবং লাল তীর সিডস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও আব্দুল আওয়াল মিন্টু। চলতি বছরের 21 থেকে 23 অক্টোবর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মানজনক এই পুরস্কার তুলে দেওয়া হবে। ঢাকার প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলের রেজাল্ট ডে ও গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হয়েছে। দিনটি ছিল একদিকে বিদায়ের, অন্যদিকে নতুন শুরুর। রাজধানীর মগবাজারে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের তুলে দেওয়া হয় সনদপত্র ও পুরস্কার। স্কুলের শিক্ষকরা জানান, এবছর শিক্ষার্থীরা শুধু একাডেমিক নয়, সহ শিক্ষা কার্যক্রমে অসাধারণ কাজ করেছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুভকামনা জানান বিদ্যালয়ের অধ্যক্ষ। কানাডার ক্যালগারির প্রবাসী বাঙালিদের সংগঠন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির বার্ষিক সাধারণ সভা হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়। নতুন কমিটির সভাপতি ইকবাল রহমান এবং সাধারণ সম্পাদক আসিফ হোসেন কমিউনিটির উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এবারে খেলার খবর। কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা, জুলাইয়ের আগেই চেয়ারম্যানের পদত্যাগে আলটিমেটাম। ইসলামকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ইসলামী আন্দোলনের আহ্বান। মহাসমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ। জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলায় লক্ষ্য হওয়া উচিত বলছে বিএনপি। জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা চায় জামায়াত। সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানের জন্মদিনে চ্যানেল আইয়ে তারকা কথনের বিশেষ আয়োজন। গান, গল্প, আড্ডায় তুলে ধরলেন সঙ্গীত জীবনের নানা দিক। এবং
কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার জয়। টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।